রাত 10:45। নিজের ঘরে শুয়ে ফোন চালাচ্ছেন জারাফ। হঠাৎ তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজে লেখা, এখনই তোমার বোন আরিফার ঘরে যাও, 10:50 গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করবে। এভাবে এক রাতে অপরিচিত এক নম্বর থেকে এমন একটা মেসেজ পেয়ে অনেকটা অবাক হয়ে, পাশাপাশি এমন একটা মেসেজ পেয়ে বিরক্ত হয়েছে জারাফ। এত রাতে এমন মেসেজ দেওয়ার মানে কি? কিছুক্ষণ এই নাম্বারের কথা ভাবতে ভাবতে জারাফের মনে হলো আরিফাকে নিয়ে এক অজানা আতঙ্ক কাজ করছে। কিছুক্ষণ এই নাম্বারের কথা ভাবতে ভাবতে জারাফের মনে আরিফাকে নিয়ে এক অজানা আতঙ্ক কাজ করছে। ওর বোন ঠিক আছে তো? হঠাৎ জারাফকেই বা কেনই বা এরকম মেসেজ পাঠাবে? জারাফ আবার মেসেজটি দেখে, সময় 10:50 দেয়া। জারাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যে 10:48 বেজে গেছে। সময় অতিবাহিত হচ্ছে। জারাফ এই মেসেজকে মিথ্যা ভাবলেও বোনকে নিয়ে এক অজানা আশঙ্কা মনে ভর করে আছে তার। না, আর পারছে না জারাফ। একবার গিয়ে দেখে আসতেই হবে বোনকে, বোন ঠিক আছে কিনা। না হলে মন থেকে এই ভয় দূর করা কোনোভাবেই সম্ভব নয়। মেসেজের কথা সত্যি না ভেবে নিচ থেকে বোনকে দেখা যাচ্ছে ভেবে 10:49 জারাফ নিজ ঘর থেকে বের হয়ে বনের ঘরের দিকে পা বাড়ায়। যতই সামনের দিকে যাচ্ছে ওর মনে ভয়টা আরো বেড়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই জারাফ আরিফার ঘরের সামনে এসে দাঁড়ায়। কোনো কিছু না ভেবেই দরজায় টোকা দেয়। পরপর কয়েকটা টোকা দেয়, কিন্তু কেউ দরজা খুলছে না কেন? জারাফ এবার জোরে জোরে টোকা দেয়, কিন্তু তাও আরিফা দরজা খুলছে না। এবার জারাফ ভেতরে ভয়টা আরো বেঁকে বসে। আরিফার ঘুম পাতলা, এতক্ষণে ওর ঘুম ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন ভাঙছে না? জারাফ এবার জোরে জোরে ডাকতে শুরু করে, বাড়ি মারতে শুরু করে দরজাটা। মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলতে হবে। জারাফের এমন ডাকাডাকি শুনে তাদের বাবা মায়ের ঘুম ভেঙে যায়। তারা জারাফের কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। জারাফ বলে, এতক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছি, আরো দরজা খুলছে না মা। ওর তো ঘুম এতটা পাতলা যে উঠে যাওয়ার কথা, কেন উঠছে না? গভীর ঘুমে আছে হয়তো বা, তুই এত রাতে কেন ডাকছিস? জারিফের বাবা বলে ওঠে, না বাবা, আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা হয়েছে। প্লিজ বাবা, ওকে একটু উঠাও না, আমার কেমন যেন ভয় লাগছে। আচ্ছা সর, আমি দেখছি কি করা যায়। তারপর কিছুক্ষণ মিলে সবাই ডাকাডাকি করেও যখন আরিফা দরজা খুলেনি, তখন সবার মনের ভিতরে আসলেই ভয়টা কাজ করে। জারাফের মা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠে, দরজা তো ভাঙতে হবে। জারাফ আর তার বাবা বিনা বাক্যে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা ভাঙতে পারছে না। তবে কিছুক্ষণ চেষ্টা করার পর দরজাটা আসলে ভেঙে যায়। ভেতরে ঢুকে দেখে আরিফা সত্যি সিলিং এর সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। জারাফ দৌড়ে গিয়ে বিছানার উপরে উঠে আরিফাকে তুলে ধরে, যাতে গলার ফাঁস ঢিলে হয়ে যায়। আর জারাফের বাবা আরিফার গলার পেঁচানো ওড়নাটা খুলতে থাকে। আরিফাকে নিচে নামানোর পর দেখা যায় সে তখনও বেঁচে আছে, মরে যায়নি। এত কিছুর মধ্যে জারাফের ওই মেসেজের কথা মাথা থেকে বের হয়ে যায়। ভোর রাতের দিকে আরিফার জ্ঞান ফিরল। জারাফ তাকে আত্মহত্যার কারণ জিজ্ঞেস করলে আরিফা যেন আকাশ থেকে পড়ে। আরিফা উল্টো জিজ্ঞেস করে, আমি কেন আত্মহত্যা করতে যাব? আমি তো ঘুমাচ্ছিলাম, এখন দেখছি আমি হাসপাতালে। কি হয়েছে আমার? আমি এখানে কেন? আরিফার কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যায় জারাফ, এবং তার বাবাও রীতিমতো আকাশ থেকে পড়ল। আরিফাকে সন্দেহ করতে পারছে না, কারণ আরিফা জীবনে এমন কিছু করবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তাহলে হয়েছিলটা কি? সকালের দিকে জারাফ বাসায় ফিরে আসে। রাতে তাড়াহুড়োয় ফোন ঘরে রেখেই বেরিয়ে পড়ে, আর বোনের চিন্তায় রাতে আর ফোন ও সেই মেসেজের কথা মনে করতে পারেনি। বাসায় এসে ফ্রেশ হয়ে যখন টেবিল থেকে ফোন হাতে নিল, তখন তার কাল রাতের মেসেজের কথা মনে পড়ল। সে সাথে সাথে মেসেজটি বের করে নাম্বারটি দেখল। প্রথমেই তার যে খটকাটা লাগলো তা হলো 11 ডিজিটের পরিবর্তে সে নাম্বারটা ছিল 10 ডিজিটের। কিন্তু এমন একটা নাম্বার থেকে মেসেজ এলো কি করে? দ্বিতীয় খটকাটা লাগলো এই ভেবে যে তার নাম্বারই বা পেল কিভাবে। আর তৃতীয় খটকাটা লাগলো আরিফা যে আত্মহত্যা করবে সেটা এই অচেনা নাম্বারই বা কিভাবে জানলো। জারাফের মাথা রীতিমতো খারাপ হয়ে যাচ্ছে এসব কথা ভেবে। এমনিতে বোনের এমন অবস্থা দেখে, এমনিতেই ওর বোনের এমন কাজ, তার উপর আবার এই নাম্বারটা 10 ডিজিটের, কি হচ্ছে ব্যাপারটা?
যারা সারাদিনের এই নাম্বারে অনেকবার কল দেয়, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে নাম্বারটি ভুল। জারাফ কোনোভাবেই ভেবে পাচ্ছে না যে কি হচ্ছে। বিকেলে বোনের সাথে দেখা করে এসে রাতে শুয়েছিল জারাফ। ঘুমে চোখ খুলতে পারছিল না, তাই ঘুমানোর চেষ্টা করছিল। প্রায় ঘুমিয়েছিল সে, কিন্তু হঠাৎ ফোন কল আসার শব্দ হয়। যারা ঘুম ঘুম চোখে নাম্বার দেখে, সেই 10 ডিজিটের অচেনা নাম্বার থেকে কল। এক মুহূর্তের মধ্যে জারাফের ঘুম রীতিমতো উধাও হয়ে যায়। এই নাম্বার থেকে কল আসছে, কি করে সম্ভব? নাম্বারটা তো ভুল। জারাফের হাত পা কাঁপছে, এক অজানা ভয় তাকে ঘিরে রয়েছে। কল ধরবে নাকি ধরবে না, এসব নিয়ে সে ভাবতে লাগলো। কল কেটে গেছে, কিন্তু জারাফের হাত তখনও কাঁপছে, বুকু ধরফর করছে। জারাফ সাথে সাথেই সেই নাম্বারে কল দেয়, কিন্তু আবারও কথা শোনা গেল, আপনার নাম্বারটি ভুল। জারাফ ফিলোসফির ছাত্র, সে কোনো প্যারানর্মাল কোনো কিছু বিশ্বাস করে না, কিন্তু তার সাথে যা হচ্ছে সে বিশ্বাস করতে পারছে না, আবার একই সাথে অবিশ্বাসও করতে পারছে না এবং ব্যাখ্যাও দিতে পারছে না। ক্ষণিকের মধ্যেই আবার কল আসে সেই নাম্বার থেকে, কিন্তু এবারও যারা ভয়ে কল ধরতে পারে না। চুপ করে হাতে ফোনটা নিয়ে বসে থাকে জারাফ। বেশ কিছুক্ষণ পর জারাফ লক্ষ্য করে তার ঘরে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। জারাফ চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে কোথা থেকে এলো এই ধোঁয়া। জারাফ দেখলো তার ঘরের মেঝে থেকে এই ধোঁয়ার উৎপত্তি। মেঝে থেকে উঠে আসছে ঘন কালো ধোঁয়া। কিছু সময় ব্যবধানে ঘর ধোঁয়ায় ভরে গেল। এত ধোঁয়ায় জারাফের শ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছে। গলা ধরে জোরে জোরে কাশছে আর প্রাণপণে তার মাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু তার গলা থেকে আওয়াজই বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও একটা আওয়াজও বের করতে পারছে না। সে এমনকি নড়তেও পারছে না। শরীর অসাড় হয়ে গেছে কেন যেন। কালো ধোঁয়ার জন্য কিছুতেই দেখতে পারছে না, আবার শ্বাসকষ্টও হচ্ছে। গলা ধরে হাত বাড়িয়ে বাড়িয়ে দরজার কাছে যায় জারাফ। দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দরজা খুলছে না। জোরে জোরে দরজা বাড়ি দিয়েও তাতে খুব দরজা খুলতে পারছে না, আর তার মাও আসছে না। হঠাৎই পিছন থেকে কিছু একটা শব্দ পেয়ে পেছনে তাকায় জারাফ, কিন্তু পেছনে কিছুই দেখতে পায় না। তখনই তার মনে হয় কেউ তার পিঠে হাত রেখেছে। জারাফ সাথে সাথে পেছনে তাকায়, কিন্তু দেখে সেখানে কেউ নেই, শুধু কালো একটা ছায়া আর কালো একটা ধোঁয়া। বেশিক্ষণ আর জ্ঞান ধরে রাখতে পারল না জারাফ, অজ্ঞান হয়ে পড়ল। জারাফের জ্ঞান হারানোর আগে শুধু একটা জিনিস মনে পড়ল, ও তো ঘরে ছিল, তাহলে এখানে এলো কিভাবে? জারাফের তার জ্ঞান হারানোর আগের কথা মনে পড়ে, ও তো ঘরে ছিল, তাহলে এখানে এলো কি করে? ওর মনে এখনো অনেক প্রশ্ন, কিন্তু উত্তর পাবে কোথায়? জারাফের খুব পানির পিপাসা পেয়েছে। জারাফ উঠে দাঁড়ায়। পিঠে প্রচুর ব্যথা করছে, কিন্তু ওর কিছু করার নেই, এখন পানি খেতেই হবে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। চাঁদের অল্প আলোয় দিশেহারা হয়ে যায় সে। রাত শেষে ভোরের আলো ফুটতে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু এখনো জারাফের কোনো হদিস পায়নি। না পেয়েছে বের হওয়ার রাস্তা, না পেয়েছে পিপাসা মেটানোর জন্য পানি। জঙ্গলটা খুব ঘন কালো জঙ্গল। জারাফ আরো কিছু যাওয়ার পর পানির কল কল শব্দ শুনতে পায়। জারাফ আর কিছু মুহূর্ত সময় নষ্ট না করে পানির শব্দের দিকে এগিয়ে যায়। 10 কদম সামনে গিয়েই সে বিশাল ঝোপের পিছনে একটা ঝিল দেখতে পায়। ঝিলের পানি অপরিষ্কার, তবু কিছু করার নেই, পিপাসা মেটাতে হবেই এখন। জারাফ আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ে ঝিলের উপরে। পিপাসা মিটিয়ে পাড়ে এসে নামতেই জারাফের পা কিছু একটার সাথে আটকে যায়। জিনিসটা কি বোঝার চেষ্টা করে। এ কি, এটা তো একটা মানুষের বডি লাগছে। পাড়ে নিয়ে দেখতে হবে। জারাফ টানতে টানতে লাশটাকে পাড়ে নিয়ে আসে। পাড়ে এনে লাশটার শরীরের প্রায় 80% পচে গেছে। লাশটাকে ঠিক মতো ধরতে পারছে না জারাফ। মাংস গলে হাতে লেগে যাচ্ছে। জারাফ লাশটাকে উল্টো করে। লাশটার মুখ দেখে লাফিয়ে 2 হাত পিছনে চলে যায় জারাফ। রনি এখানে কেন? এ অবস্থা কেন? কি কে করেছে এই অবস্থা? লাশটা জারাফের বেস্ট ফ্রেন্ড রনির তো এখন বাসায় থাকার কথা। জারাফ বেশ ভয় পেয়ে যায় রনিকে এভাবে দেখে। জারাফ রনির সামনে এসে দেখে ওর চোখ একটা নেই। দেখে মনে হচ্ছে কেউ ভেতর থেকে টেনে বের করে নিয়ে এসেছে। চোখের পাতাটাও পর্যন্ত নেই।
গলার এক দিকের মাংস কেউ কামড়ে নিয়েছে, মনে হচ্ছে হাতের উপরের চামড়া দুই ভাগ করে দেয়া হয়েছে খুব ধারালো কিছু দিয়ে। বুকের দিকে চোখ পড়তেই জারাফ আঁতকে ওঠে। রনির বুকের মাঝে গর্তের মতো মাংস নিয়ে নেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে কেউ হাত ভেতরে ঢুকিয়ে দিয়ে কলিজা বের করে নিয়েছে। রনির জিহ্বা বের হয়ে আছে অর্ধেকটা, তা আবার কাটা। রনির আরেক চোখ রক্ত লাল হয়ে বড় হয়ে খোলা হয়ে আছে, কিছু দেখে ভীষণ ভয় পেয়ে আছে। রনির সারা শরীর দিয়ে রীতিমতো আঁচড়ের দাগ আর রক্ত বের হয়ে আসছে। রনির এসব বিভৎস অবস্থা দেখে জারাফের বমি এসে পড়ে। সে গল গল করে রীতিমতো বমি করে দেয়। বমি করে ঝিলের পানিতে মুখ ধুয়ে পিছনে ফিরে দেখে রনির এমন বিভৎস শরীর নিয়ে ঘাড় কাঁধ করে রক্তিম চোখে এক বিভৎস হাসি দিয়ে জারাফের দিকে তাকিয়ে আছে। জারাফ ভীষণ ঘাবড়ে যায়। রনি এক পা করে জারাফের দিকে এগিয়ে আসে। জারাফ পিছনে যেতে চায় কিন্তু পারে না, কারণ পিছনে বিশাল ঝিল আর জারাফ সাঁতারটাও পারে না। পেছনে গিয়ে লাভ নেই জারাফ, তোকেও আমার মতো মরতে হবে। তোকেও বাঁচতে দেব না জারাফ, বাঁচতে দেব না। রনি বলে ওঠে, কি কি বলছিস তুই? কে কে আমাকে মারবে? কার এত সাহস যে জারাফ চৌধুরীকে মারবে? কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না। মরতে তোকে হবেই, মরতেই হবে। এটা বলেই রনির বিভৎস লাশ হাওয়ায় মিলিয়ে গেল। রনির এভাবে মিলিয়ে যাওয়া দেখে জারাফ আরো ভয় পেয়ে যায়। দিক বেদিক না ভেবে সোজা দৌড়াতে লাগে সে। বেশ অনেক দূর দৌড়ে আসার পর থেমে যায় জারাফ। মনে করে বেশ দূরে চলে এসেছে, এখন আর ভয় নেই। জারাফ এক বিশাল গাছের নিচে বিশ্রাম নেওয়া শুরু করে। খুব ক্লান্ত হয়ে আছে ওর শরীরটা, ক্ষুধা লেগেছে অনেক, কিন্তু এমন ঘন জঙ্গলে খাবার পাবে কোথায়? জারাফ গাছের সাথে হেলান দিয়ে বসে, কিছুতেই ভাবতে পারছে না। দুই হাত সে মাটিতে রাখে। তখন ডান হাতের নিচে কিছু একটা লেগে ওর আপেলের মতো দেখতে পায় সে। জারাফ ওটা নিয়ে খাওয়া শুরু করে। ফলটি প্রথমে কামড় দেয় জারাফের কাছে। এর স্বাদটা কেমন যেন অদ্ভুত মনে হয়। জারাফ ফলটা সামনে এনে দেখতে পায় এর ভেতর থেকে বসের মতো করে রক্ত পড়ছে, আর রক্ত কি বিশ্রী পটকা গন্ধ। জারাফের সাথে ফলটা ফেলে দিয়ে উল্টো ঘুরে গাছটাকে আঁকড়ে ধরে বমি করার চেষ্টা করে। এমন সময় ওর হাতটা কেমন যেন গাছ থেকে আলগা হয়ে যায়। জারাফ ভয়ে ভয়ে গাছ থেকে হাতটা সরিয়ে গাছের দিকে তাকায়। দেখে গাছের বাকল আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর তার থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাকল খুলে পড়ে যায়। কি ভয়ঙ্কর লাগছে গাছটাকে। পুরো গাছটা তো রক্তে লেগে একেবারে রক্তে ভরে গেছে। জারাফের পা টাটকার রক্তে ভিজে যাচ্ছে। এমন অবস্থা থেকে যারা বাঁচতে দৌড় দিতে গেলেই রক্তের মধ্যে কিছুটা একটা বের হয়ে যায়। জারাফের এক পা জড়িয়ে ধরে। যারা ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখে রক্তের ভেতর থেকে পচে যাওয়া রক্তমাখা একটা হাত সেখান থেকে মাংস খসে খসে পড়ছে, সেটা ওর পা জড়িয়ে ধরেছে। যারা জোরে চিৎকার দিয়ে ছাড়তে বলে, কিন্তু ওর পা না ছেড়ে উল্টা ধীরে ধীরে আরো শক্ত হয়ে ধরতে থাকে। যারা কিছু না পেয়ে অন্য পা দিয়ে তার পায়ের উপরে ভয়ঙ্কর ভাবে লাথি মারে। তখনই বিকট শব্দ করে হাসির শব্দ শুনতে পায় জারাফ, কিন্তু ভয় পিছনে না তাকিয়ে সামনে দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর জারাফ সামনে একটা ছোট কুড়ে ঘর দেখতে পায়। এমন সংকটের সময় এমন ঘন জঙ্গলে এমন একটা কুড়ে ঘর দেখে জারাফের খুব ভালো লাগে। জারাফ কুড়ে ঘরের কাছে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে ভিতরে কেউ আছে কিনা, কিন্তু ভেতরে থেকে কোনো শব্দ না আসায় জারাফ নিজেই ভিতরে গিয়ে দেখে ঘরের মেঝেতে অসংখ্য বিষাক্ত পোকামাকড়ের মধ্যে থেকে একজন পাশ ফিরে শুয়ে আছে। শরীরের গরম দেখে বোঝা যাচ্ছে একটা মেয়ে মানুষ। জারাফ কোনো শব্দ না করে ধীর পায়ে বেরিয়ে আসার জন্য পা বাড়ালে পেছন থেকে কর্মর একটা শব্দ আসে। এমন শব্দ শুনে জারাফ পেছনে তাকায়। পেছনে সেই মেয়েটি উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মেয়েটির শরীর থেকে পচা মাংসের বিশ্রী গন্ধ আসছে। জারাফ ভয়ে জিজ্ঞেস করে, কে? মেয়েটা বলে, আমি আনিকা। আনিকা নামটা শুনে জারাফের হার্টবিট রীতিমতো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আনিকা কি করে ফিরে আসতে পারে? তুমি কি করে? ফিরে এসেছি আমি,
নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। 6 মাস আগে এই জঙ্গলে আমাকে খুন করেছিলে, মনে আছে? ভালোবেসে বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু তুমি কি করলে? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে 2 বন্ধু মিলে আমাকে ধর্ষণ করলি। পরে মুখ যেন না খুলতে পারি এজন্য মেরে ফেলি। জারাফের সব পুরনো কথা মনে পড়ে যায়। জারাফ চিৎকার করে কেঁদে ওঠে, জোরে জোরে কান্না করে নিজের প্রাণ ভিক্ষা চায়। আমাকে ছেড়ে দাও আনিকা, আমার ভুল হয়ে গেছে আনিকা, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আনিকা বলে ওঠে, সেদিন আমিও তোর সামনে এভাবে কেঁদেছিলাম, শুনেছিলে আমার কথা? রাগান্বিত হয়ে আনিকা বলে ওঠে। আনিকা এক ঝটকায় পিছন ফিরে তাকায়। আনিকাকে দেখে জারাফের কলিজারিতে মতো বের হয়ে যাবে এমন একটা অবস্থা হয়। আনিকার মাথার এক পাশ দেবে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, ঠোঁটের কোনো এক কোণ থেকে রক্ত পড়ছে, মুখের চামড়া বদলে গেছে রীতিমতো। মুখের চামড়া নেই বলতে গেলে, মুখের পচে যাওয়া জায়গা থেকে পোকা বের হচ্ছে, চোখের মনিটা সম্পূর্ণ কালো, পুরো শরীর চামড়া নেই বলে পচা মাংস গলে গলে পড়ছে, আর পোকাগুলো কিলবিল করছে। যারা ভয়ে আত্মমরা হয়ে পড়ে যায়। যারা ভয়ে পিছন ফিরে কুড়ে ঘর থেকে বের হতে চাইলে কুড়ে ঘরের দরজার ওর মুখের উপরে ঠাস করে বন্ধ হয়ে যায়। যারা দিশেহারা হয়ে রাস্তা খুঁজতে থাকে। এখান থেকে বের হয়ে যাবি? ভাবলি কি করে? তোকে এখন মরতেই হবে, মরতেই হবে। তুই মরলেই আমি শান্তি পাবো। রনিকে মেরেছি, এখন তোর পালা। আনিকা ধীরে ধীরে জারাফের সামনে আসতে থাকে। জারাফ একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। এমন সময় জারাফের আর পেছনে যাওয়ার জায়গা নেই এবং কুড়ে ঘরের দেয়ালের সাথে পিঠ লাগিয়ে থেমে যায়। আনিকা ওর সামনে এসে বলে, তোকে ভালোবেসেছিলাম, সংসার করার স্বপ্ন দেখেছিলাম, বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কেন পূরণ হতে দিলি না? কেন কেন দিলি না? চিৎকার করে বলতে থাকে আনিকা। আনিকার চিৎকার এতটা জোরে ছিল যে জারাফের কানের পর্দা রীতিমতো ফেটে রক্ত পড়তে থাকে। জারাফ কান ধরে নিচে বসে নিলেই আনিকা তারা ধারালো নখ জারাফের বুকের ভেতরে ঢুকিয়ে দিল। ভেতর থেকে হৃৎপিণ্ডটা একটা টান মেরে ছিঁড়ে বের করে আনলো। সাথে সাথে জারাফের চোখ মুখ দিয়ে রক্ত গলগল করে বেরিয়ে যেতে থাকলো। জারাফের বুকের মধ্যে গর্ত হয়েছে। জারাফ সাথে সাথেই মারা যায়, আর আনিকা ও হৃৎপিণ্ডটা আস্তে আস্তে করে মুখের মধ্যে পুড়ে খেতে থাকে। আনিকার মুখের দুপাশ দিয়ে জারাফের হৃৎপিণ্ড তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আনিকা জোরে জোরে হাসছে এখন। আনিকা জোরে জোরে হাসছে এখন। ঘুম থেকে লাফিয়ে উঠে জারাফ। এ কেমন স্বপ্ন দেখলো সে? ঘামে একদম ভিজে গেছে জারাফের পুরো শরীর। খাট বরাবর রাখা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:44 বাজে। তখন জারাফ কেন যেন ভয় পাচ্ছে। ঘড়ির কাঁটা 10:45। জারাফের মোবাইলে মেসেজ আসার শব্দ হলো। জারাফ ভয়ে ভয়ে ফোনটা নিয়ে দেখল 10 ডিজিটের সেই নাম্বার থেকে মেসেজ এসেছে। এখন আর স্বপ্ন নয়, সত্যি এসেছে। মেসেজে লেখা, এখনই তোমার বোন আরিফার ঘরে যাও। আরিফা 10:50 গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করবে।